আমার নাম রিঙ্কি। আমার বিয়ের আগের দিন আমার ভাই আমার সঙ্গে জোর জবরদস্তি সম্পর্ক করে আমার শরীর অপবিত্র করেছিল। বিয়ের আগে গায়ে হলুদের দিন ভাই আমার শোষণ করে সব কিছু শেষ করে দিয়েছিল। আমি তো কোনোদিন স্বপ্নেও ভাবিনি আমার ভাই আমার সঙ্গে এই রকম করবে। তারপর জোর জবরদস্তি আমার সঙ্গে সব কিছু করার পরে জ্বলন্ত সিগারেট দিয়ে আমার শরীরের নিচের অংশে কিছু লিখে দেয়। ওই সময় ব্যথায় আমার অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। আমার সব স্বপ্ন ভেঙে তছনছ করে দিয়েছিল। আমি তো ভেবে নিয়েছিলাম বিয়ের পরে আমার বর সব কিছু জানার পরে নিশ্চয়ই আমাকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বের করে দিবে। তারপর ওই অবস্থাতেই পরের দিন আমি বিয়ে করে শ্বশুরবাড়ি চলে আসি। তারপর ফুলশয্যার রাতে আমার বর যখন আমাকে আদর করতে শুরু করে, তখন আমার শরীরে নিচের অংশে পুড়ে যাওয়ার চিহ্ন দেখে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তারপর সে অনেক জোরে জোরে কাঁদতে শুরু করলো। কিন্তু সে বিয়ের আগে কেন আমার সঙ্গে এরকম করেছিল? আমার ভাইয়ের কী এমন বাধ্যতা ছিল যে সে আমার জীবনটাকে নষ্ট করেছিল? আপনাদের সব কিছু বলবো এই গল্পের মাধ্যমে। আপনারাও জানতে পারবেন ওই সময় আমার উপর দিয়ে কত কষ্ট গেছে। আমার বিয়ের আগের দিন আমার ভাই যে আমাকে কত কষ্ট দিয়েছিল, ওটা শোনার পরে ভয়ে আপনাদের বুক কেঁপে উঠবে। আসলে আমরা ৩ ভাই বোন। আমি বাড়ির ছোট মেয়ে। কিন্তু শুভ আমাদের বাড়িতে আসার পর থেকে আমরা ৪ ভাইবোন হয়ে যাই। আমার বাবার বন্ধুর ছেলে শুভ আমাদের বাড়িতেই থাকতো। শুভ আমার সমবয়সী। শুভ দেখতে খুব হ্যান্ডসাম ছিল। শুভকে আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসতো, কারণ সে খুব কর্মী ছিল। সে বড়দের খুব সম্মান করত এবং মেয়েদের সঙ্গে মাথা নিচু করে কথা বলতো। সে খুব ভদ্র ছিল, তাই আমার বাড়ির লোক শুভকে খুবই ভালোবাসতো। কিন্তু কিছু কিছু মানুষ উপর থেকে দেখতে যতটা সুন্দর হয়, ভেতর থেকে ততটাই নোংরা হয়। আমি তো কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি শুভ আমার সঙ্গে এত খারাপ করবে। আমি শুভকে নিজের ভাইয়ের মতোই মনে করতাম। শুভ খুব চাপা স্বভাবের ছেলে। সে কারো সঙ্গে খুব একটা বেশি কথা বলতো না। সে সবসময় নিজের কাজের সঙ্গে মতলব রাখত। এদিকে আমার পড়াশোনা কমপ্লিট হওয়ার পরে বাবা আমার বিয়ে ঠিক করে দেয়। বাবা আমার জন্য যে ছেলেটাকে পছন্দ করেছিল, তার ছবি দেখার পরে আমিও ছেলেটাকে খুব পছন্দ করেছিলাম। আসলে ছেলেটা দেখতে খুব সুন্দর। শুধু তাই নয়, সে খুব ভালো পরিবারের অন্তর্গত। তাই বাবা বলেছিল আমি এই ছেলেটার সঙ্গে খুব ভালো থাকবো, খুব সুখে থাকবো। আমি বাড়ির ছোট মেয়ে, তাই আমার বাবা মা আমাকে খুব ভালোবাসে। বাড়িতে আমি সবার খুব আদরের। আমার দাদা ও দিদির বিয়ে হয়ে গেছে। আমার দিদির দুটো বাচ্চাও আছে। আমার বৌদিও খুব ভালো। বৌদি তো আমাকে ছোট বোনের মতোই ভালোবাসে। আমার বাবা যে ছেলেটার সঙ্গে বিয়ে ঠিক করেছে, তার নাম কেশব। আমার বিয়ে ঠিক হওয়ার পরে বাড়ির লোক তো বিয়ের বাজার করতে ব্যস্ত ছিল। আমার দিদি বিয়ের ৭ দিন আগে থেকে আমাদের বাড়িতে এসেছিল। ওদিকে আমার বাবা ও দাদা তো অফিসের কাজে ব্যস্ত ছিল, তাই বাবা ও দাদা বাজার করার টাইম পেত না। তাই বিয়ের জন্য কেনাকাটা বাড়ির মেয়েরাই করছিল। আমি তো আমার বিয়ের জন্য খুব এক্সাইটেড ছিলাম। বিয়ের ৭ দিন আগে থেকে কেনাকাটা শুরু করে দেয়। বাড়ির মহিলারা প্রত্যেক দিন বাজার যেত বিয়ের কেনাকাটা করার জন্য। এদিকে তারা সবাই যখন বাজার করতে চলে যেত, তখন আমি বাড়িতে একা থাকতাম। আমার মা সেই কারণে একটা কাজের মাসি রেখেছিল, যাতে আমার একা কোনো অসুবিধা না হয়। আমার দিদি নিজের বাচ্চাদের আমার কাছে রেখে বাজারে চলে যেত। দিদির বাচ্চারা ছোট, তাই দিদি তার বাচ্চাদের আমার কাছে রেখে বাজারে যেত। এদিকে কাজের মাসি সকালে আসতো এবং বিকেলে চলে যেত। এমনিতেও বিয়েতে অনেক কাজ থাকে, ওই জন্য মা কাজের মাসি রেখেছিল। কারণ বিয়ের আগে ও বিয়ের পরে বাড়িতে অনেক বেশি কাজের চাপ থাকে। এদিকে আমার মা, বৌদি ও দিদি যখন বাজারে চলে যেত, তখন আমি দরজা বন্ধ করে বাচ্চাদের নিয়ে কাজের মাসির সঙ্গে ঘরের ভেতরে থাকতাম। কাজের মাসি আমার অনেক কাজে সাহায্য করত। কাজের মাসি প্রত্যেক দিন সকালে আসতো এবং বিকেলবেলা বাড়ি চলে যেত। তার বাড়ি যাওয়ার পরে আমি বাড়ির বাকি কাজগুলো করে নিতাম, কারণ ওই কাজের মাসিরও ছোট ছোট বাচ্চা ছিল। তাই যত তাড়াতাড়ি কাজ হতো তত তাড়াতাড়ি সে বাড়ি চলে যেত। বাড়ি যাওয়ার সময় আমি কখনো তাকে টাকা দিয়ে দিতাম, কখনো বা খাবার দাবার দিতাম। এদিকে আমি দিদির বাচ্চাদের ভালোভাবে খেয়াল রাখতাম। ওদিকে শুভ অফিস থেকে এসে চুপচাপ নিজের ঘরে চলে যেত। আমার পাশের রুমেই শুভ থাকতো। জানি না বেশ কিছুদিন থেকে সে কারো সঙ্গে ঠিকঠাকভাবে কথা বলতো না, এমনকি সঠিক সময়ে খাবার দাবারও খেত না। এমনিতেও সে বেশ কয়েক মাস থেকে আমাদের বাড়ির কারো সঙ্গে ঠিকঠাকভাবে কথা বলতো না। বিশেষ করে যখন থেকে আমার বিয়ে ঠিক হয়েছিল, তারপর থেকে সে বেশিরভাগ সময় একাই থাকতো। মাঝে মধ্যে খুব দরকার হলে বাবার সঙ্গে কথা বলতো। তাছাড়া সে নিজের রুম থেকেও বের হতো না।
এমনকি খাবার খাওয়ার সময় তাকে বারবার ডাকাডাকি করতে হতো। বেশ কিছুদিন থেকে মনে হচ্ছিল না যে শুভ আমাদের বাড়িতে থাকে। কারণ সে এত বেশি একা থাকতে লেগেছিল, মনে হতো না যে সে আমাদের বাড়িতে থাকে। এমনকি শুভ কখন অফিসে যেত, কখন অফিস থেকে বাড়ি ফিরত, সেটাও কেউ দেখতে পেত না। এদিকে বাড়িতে সবাই আমার বিয়ের জন্য খুব খুশি ছিল। আমিও খুব খুশি ছিলাম। প্রত্যেকটা মেয়ের মতো আমিও চোখে অনেক স্বপ্ন নিয়ে নিজের বিয়ের আবেগে ছিলাম। শুভকে এত সিরিয়াস ও চুপচাপ দেখে বেশ কয়েকবার আমার মা জিজ্ঞেস করেছিল তার কোনো অসুবিধে আছে কিনা, কিন্তু সে বাড়ির কাউকে কোনো কিছু বলেনি। তাই আমি মাকে বুঝিয়ে বলেছিলাম যে শুভ তো এমনিতেই খুব সিরিয়াস, এটা তো কোনো নতুন কথা নয়। এমনিতেই শুভ খুব সিরিয়াস ছিল, খুব প্রয়োজন না হলে সে কারো সঙ্গে বেশি কথা বলতো না। আমি তাকে প্রথম থেকেই নাম ধরে ডাকতাম, কারণ সে আমার সমবয়সী। তারপর সেদিন বাড়িতে অনেক বেশি কাজের চাপ ছিল। সারাদিন কাজের মাসির সঙ্গে বাড়ির কাজকর্ম করার পরে আমি অনেক ক্লান্ত হয়ে পড়েছিলাম। কাজের মাসি তো বিকালবেলা বাড়ি চলে গেছিল। তারপর সন্ধ্যাবেলায় আমি নিজের শরীরের ক্লান্তি দূর করার জন্য রান্নাঘরে চা করছিলাম। ঠিক ওই সময় শুভ অফিস থেকে বাড়ি ফিরে আসে। আমি যখন রান্নাঘরে চা করছিলাম তখন শুভ রান্নাঘরে এসে আমাকে বলল ১ কাপ চা বেশি করে বানাতে। তারপর আমাকে চা করার আদেশ দিয়ে সে রান্নাঘরেই দাঁড়িয়েছিল এবং আমাকে একটা অন্যরকম দৃষ্টিতে বারবার ঘুরে ঘুরে তাকিয়ে দেখছিল। জানি না সেদিন কেন শুভ এরকম ব্যবহার করছিল। সেদিন শুভর আমার দিকে তাকানোর দৃষ্টি আমার মোটেই ভালো লাগেনি। তার ওই রকম তাকানোর দৃষ্টি দেখে আমি ভয়ে নিজের গায়ে জামাকাপড় ঠিক করেছিলাম। সেদিন রান্নাঘরে দাঁড়িয়ে সে আমার পা থেকে মাথা পর্যন্ত আমাকেই ঘুরে ঘুরে দেখছিল। এর আগে সে কোনোদিন এরকম ব্যবহার আমার সঙ্গে করেনি। আমি তো বুঝতে পারছিলাম না সে কেন এরকম করছিল। তার রান্নাঘরে দাঁড়িয়ে থাকার জন্য আমার নিজেকেই খুব লজ্জা লাগছিল। তাই আমি না পেরে তাকে বাধ্য হয়ে বললাম, "শুভ, তুমি নিজের ঘরে চলে যাও। চা হয়ে গেলে আমি তোমাকে ঘরে দিয়ে আসব।" আমার কথা শুনে সে তখন নিজের ঘরে চলে গেল। তারপর চা হওয়ার পরে আমি তার রুমে গেলাম তাকে চা দিতে। রুমে ঢুকতেই তাকে দেখে লজ্জায় আমার চোখ মুখ লাল হয়ে গেল। কারণ এইরকমভাবে আমি তাকে এর আগে কখনো দেখিনি। কারণ সে তখন শুধু একটা জিন্স প্যান্ট পরেছিল। উপরে কোনো জামা ছিল না এবং সে খালি গায়ে বিছানায় পায়ের উপর পা দিয়ে বসেছিল। আমি তাড়াতাড়ি করে তার বিছানার সামনে যে টেবিল ছিল সেখানেই চায়ের কাপটা রেখে দিয়ে রুম থেকে বেরোতেই যাচ্ছিলাম। ঠিক ওই সময় শুভ আমার হাত ধরে টেনে আমাকে বিছানায় বসিয়ে দেয়। আজকে তার এই রকম ব্যবহার দেখে আমি খুব আশ্চর্য হয়েছিলাম। সে কেন এরকম করছিল? এর আগে সে কোনোদিন এরকম অভদ্রতা আমার সঙ্গে করেনি। আমার তো খুব রাগ হচ্ছিল তার এরকম নোংরা ব্যবহার দেখে, কারণ আমি তাকে ভাইয়ের নজরে সবসময় দেখেছি। তারপর ওই সময় আমাদের বাড়ির বেল বেজে উঠল। আমি তখন তাড়াতাড়ি শুভর রুম থেকে বেরিয়ে বাড়ির দরজা খুললাম। আজ বাজার থেকে সবাই একসঙ্গে বাড়ি ফিরেছিল। বাবা, দাদা, মা ও বৌদির সঙ্গেই বাড়ি ফিরেছে। বাড়ি আসার পরে মা আমাকে বিয়ের জিনিসপাতিগুলো দেখানোর জন্য ঘরের ভিতর নিয়ে আসে। মা যখন জিনিসপাতিগুলো দেখাচ্ছিল তখন আমার মন শুভর ওই রকম ব্যবহার ও আচার আচরণের উপর ছিল। কেন সে আমার সঙ্গে এই রকম ব্যবহার করছিল? তার মনে আমার প্রতি কী চলছিল? শুভর এরকম অদ্ভুত ব্যবহার আমাকে দুশ্চিন্তায় ফেলেছিল। এই কথাগুলো তো আমি লজ্জায় বাড়িতে কাউকেই বলতে পারিনি। তারপর দেখতে দেখতে আমার গায়ে হলুদের দিন চলে আসে। আমার গায়ে হলুদ ও বিয়ের অনুষ্ঠানের জন্য বাবা একটা হল বুক করেছিল। যেহেতু আমার বিয়েতে বেশিরভাগ আত্মীয় বাইরে থেকে এসেছিল এবং তাদের থাকা খাওয়ার ব্যবস্থা বাবা ওই হলেই করেছিল, যাতে আত্মীয়দের কোনো অসুবিধে না হয়। কারণ আমাদের বাড়িটা ছোট। বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি চলে যাব এই কথাটা মনে করে আমার একটু কষ্ট হচ্ছিল। আমি খুব ভালোভাবে আদর যত্নে মানুষ হয়েছি। এদিকে এটাও ভাবছিলাম যে আমার শ্বশুর বাড়ির লোক কেমন হবে। শ্বশুরবাড়িতে গিয়ে আমি সব কিছু হ্যান্ডেল করতে পারবো কি না, এই সব কিছু ভাবতে ভাবতে আমার দিন কাটে। তারপর গায়ে হলুদের দিন আসে। আমার গায়ে হলুদের দিন খুব এক্সাইটেড ছিলাম আমি, কিন্তু সেদিন আমার শরীরটা সঙ্গ দেয়নি। সেদিন আমার শরীরটা খুব খারাপ ছিল। আমার জ্বর হয়েছিল এবং ঠান্ডাও লেগেছিল। আমি বাড়িতে এই ব্যাপারে কাউকে কিছু বলিনি যে আমার শরীরটা খারাপ আছে, না হলে শুধুই শুধুই বাড়ির লোক আমাকে নিয়ে চিন্তা করবে। সেদিন আমরা সবাই সেজেগুজে হলে চলে গেছিলাম। তারপর সন্ধ্যাবেলায় আমার গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়। সেদিন আমার শ্বশুর বাড়ির লোক এবং কেশবও এসেছিল। সেদিন কেশবকে দেখে আমি খুব লজ্জা পাচ্ছিলাম। কেশব আমার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছিল এবং বারবার হাতের আঙুল দিয়ে ইশারা করে বলছিল আমাকে নাকি দেখতে খুব সুন্দর লাগছে। তার চোখের ইশারা দেখে আমি খুব লজ্জা পাচ্ছিলাম এবং মনে মনে খুশিতে হাসছিলাম।
সেদিন আমরা সবাই মিলে অনেক ফটো ক্লিক করেছিলাম, কিন্তু আমার শরীরটা আরও বেশি খারাপ হতে থাকে। মা তখন বুঝতে পারে আমার শরীর খুব খারাপ এবং আমার গায়ে অনেক জ্বর এসেছে। তখন মা আমার মাথায় হাত বুলিয়ে স্নেহ করে বলল, তোমাকে আর এখানে থাকতে হবে না। গায়ে হলুদে অনুষ্ঠান হয়ে গেছে, এবার তুমি না হয় বাড়ি চলে যাও। বাড়ি গিয়ে ওষুধ নিয়ে নেবে। আমি এখানে আত্মীয়দের সঙ্গে থাকছি। তাদের খাওয়া দাওয়া দেখার পরে বাড়ি ফিরে আসবো। তুমি এখন শুভর সঙ্গে বাড়ি গিয়ে আরাম করো। তারপর মা শুভকে ডেকে বলল, শুভ, তুমি রিঙ্কিকে নিয়ে বাড়ি চলে যাও। রিঙ্কির শরীরটা আজকে খারাপ আছে। তারপর আমি আর থাকতে না পেরে শুভর সঙ্গে গাড়িতে করে বাড়ি ফিরে আসি। আমার এত বেশি শরীর খারাপ ছিল যে আমার কথা বলতেও ইচ্ছে করছিল না। আমি গাড়ির পেছনের সিটে বসেছিলাম, আর শুভ বারবার আয়নার দিকে তাকিয়ে আমাকে ঘুরে ঘুরে দেখছিল। এমনিতে আমার শরীর খুব খারাপ ছিল, তার উপর শুভর ওই রকম ব্যবহার আমার মোটেই ভালো লাগছিল না। তারপর দেখতে দেখতে আমরা বাড়ি চলে আসি। বাড়ি আসার পরে আমি তাড়াতাড়ি নিজের রুমের ভিতরে ঢুকে ওষুধ খুঁজতে শুরু করলাম। সেদিন ঘরের মধ্যে আমি ও শুভ ছিলাম, ঘরে আর কেউ ছিল না। আমি তাড়াতাড়ি নিজের ঘরে ঢুকে ওষুধ খুঁজতে শুরু করলাম। তারপর তাড়াতাড়ি ড্রয়ার থেকে ওষুধটা বের করে খেয়ে নিলাম। ওই সময় আমার শরীর এত বেশি খারাপ ছিল এবং এত জ্বর এসেছিল যে আমার পুরো শরীর জ্বালা করছিল এবং আমার মাথায় অনেক ব্যথাও ছিল। শুধু ওষুধ খাওয়ার পরে আমি সোফায় বসে ভাবছিলাম যে মেয়েদের কী জীবন, যে বাড়িতে ছোট থেকে বড় হয়েছি সেই বাড়ি ছেড়ে অন্য বাড়িতে গিয়ে সংসার করতে হবে। ওই কথাগুলো আমি ভাবছিলাম, ঠিক ওই সময় মনে হলো আমার রুমের মধ্যে কেউ যেন ঢুকে পড়েছে। আমি পেছন দিকে ঘুরে দেখলাম শুভ আমার রুমের দরজার সামনেই দাঁড়িয়ে আছে। আমি তাকে কিছু বলবো তার আগে সে আমার রুমের দরজাটাকে ভেতর দিক থেকে লক করে দিল। তারপর আমার দিকে এগিয়ে আসতে শুরু করলো। আমি তখন সোফা থেকে উঠে তাকে বললাম, তুমি এইভাবে দরজা কেন লক করছো? ওই সময় তার চোখে একটা অন্যরকম ক্রোধ ছিল। তার চোখের দিকে তাকিয়ে আমার খুব ভয় হচ্ছিল। তারপর সে এগিয়ে এসে আমাকে জোরে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। ওই সময় আমার কোনো কথার প্রভাব তার উপর পড়েনি। তারপর আমি অনেক ভয় পেয়ে শুভকে বললাম, তুমি আমার সঙ্গে এই রকম কেন করছো? আমি তোমার ব্যাপারে সব কিছু বাবা মাকে বলে দিব। তুমি আমার সঙ্গে এরকম করতে পারো না। কিন্তু আমার কোনো কথার প্রভাব যেন তার উপর পড়েনি। আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি যে শুভ আমার সঙ্গে এই রকম করবে। আমি তো ভয়ে চিৎকার করছিলাম ও কান্নাকাটি করছিলাম, কিন্তু আমার সাহায্য করার মতো এই বাড়িতে কেউ ছিল না। একে তো আমার শরীর খুবই খারাপ ছিল, তার উপরে সে ছেলে ছিল। ছেলেদের শক্তি তো মেয়েদের থেকে বেশি হয়। তাই সে যখন আমাকে চেপে ধরেছিল আমি নিজেকে ছাড়াতে পারিনি। ওই সময় আমার নাজেহাল অবস্থা হয়। আমি নিজেকে শুভর হাত থেকে ছাড়াতেই পারিনি। ওই সময় মনে হচ্ছিল আমার শরীরে আর কোনো বল নেই, কারণ আমার শরীর খুব খারাপ ছিল। তারপর কাঁদতে কাঁদতে আমি ভয়ে অজ্ঞান হয়ে যাই। আমার যখন জ্ঞান ফিরল তখন আমি ঠিকঠাক চোখ খুলতে পারছিলাম না। আমার চোখ দিয়ে জল ঝরে যাচ্ছিল। তখন বুঝতে পারলাম শুভ একটা দেশলাইয়ের কাঠি দিয়ে সিগারেট ধরালো। তারপর ওই জ্বলন্ত সিগারেট দিয়ে আমার কোমরের উপর কিছু লিখতে শুরু করলো। আমি তো নাজেহাল অবস্থায় বিছানাতেই পড়েছিলাম। আমার ক্ষমতাও ছিল না বিছানা থেকে উঠে দাঁড়ানোর। শুভ যখন জ্বলন্ত সিগারেট দিয়ে আমার কোমরের উপর লিখছিল তখন ব্যথা ও যন্ত্রণায় আমার শরীর কাঁপছিল। এমনকি আমার মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছিল না, শুধু চোখ দিয়ে জল ঝরে যাচ্ছিল। আমার শরীরের যে অংশে জ্বলন্ত সিগারেট দিয়ে কিছু লিখেছিল ওই অংশ দিয়ে হয়তো রক্ত ঝরে পড়ছিল। তারপর শুভ যখন আমার রুম থেকে চলে যায় তারপর আমি অনেক কষ্ট করে কোনো রকমভাবে নিজেকে সামলাই। ওই সময় ব্যথার চোটে আমার অবস্থা খুবই খারাপ হয়েছিল, তাও আমি জোর করে নিজেকে খুব কষ্ট করে সামলে নিয়েছিলাম। কারণ ওই সময় আমার বাড়ির লোক ফিরে এসেছিল এবং আমার সঙ্গে যা হয়েছিল সেটা কেউ জানতে পারলে আমার অনেক বদনামই হতো। ওই ভয়ে আমি নিজেকে খুব কষ্ট করে সামলেছিলাম এবং ওই কথাগুলো আমি বাবা মাকেও বলিনি, কারণ বাবা মাকে বললে তারা অনেক চিন্তায় পড়ে যাবে এবং অন্য কেউ জানতে পারলে আমার অনেক বদনামই হবে। ওদিকে পরের দিন সকালে আমার বিয়ে ছিল। এসব কথা কেউ জানতে পারলে আমার বিয়ে ভেঙে যাবে, ওই ভয়ে আমি বাড়ির কাউকে কোনো কিছু বলিনি যে আমার বাড়িতে আমার সঙ্গে কত বড় অন্যায় হয়েছে। সেদিন রাতের বেলা যখন সবাই বাড়ি ফিরে আসে তারপরে মা আমার ঘরে এসেছিল আমার সঙ্গে দেখা করতে। মা ঘরে এসে দেখলো আমি বিছানায় বসে কাঁদছি। মা এসে তাড়াতাড়ি আমাকে জড়িয়ে ধরলো। ও বলল, আমি জানি কাল এই বাড়ি থেকে তুমি বিদায় হয়ে চলে যাবে, ওই জন্য তোমার মন খারাপ আছে। চিন্তা করার কোনো কারণ নেই। কাল থেকে তোমার নতুন জীবন শুরু হবে। এই দিনটা প্রত্যেকটা মেয়ের জীবনে আসে। ধীরে ধীরে সব কিছু অভ্যেসে পরিণত হয়ে যাবে, তাই চিন্তা করার কোনো দরকার নেই। মা আমাকে জড়িয়ে ধরে অনেক স্নেহ করলো এবং নিজের মতো করে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু মা এটা জানতো না যে আমি কিসের জন্য কষ্ট পাচ্ছি। মাকে কোনো কিছু বলার আমার সাহস হয়নি।
যে আমার সঙ্গে কত খারাপ হয়েছে। তারপর মা আমার চোখের জল মুছে আমাকে অনেক স্নেহ ও ভালোবাসা দিয়ে আমার রুম থেকে চলে গেল। মা যখন আমাকে জড়িয়ে ধরে স্নেহ করছিল তখন আমি মনে মনে ভাবছিলাম, মা যদি জানতে পারে আমার সঙ্গে কত বড় অন্যায় হয়েছে তাহলে সে হয়তো জ্যান্ত লাশ হয়ে যাবে। সেদিন সারা রাত আমি ঘুমাইনি। চিন্তায় আমার বিয়ের সব এক্সাইটমেন্ট শেষ হয়ে গেছিল। আমার মুখে আর হাসি ছিল না। আমার মনের ভিতর ভয় ঢুকেছিল যে ফুলশয্যার রাতে যখন আমার বর জানতে পারবে যে আমার কুমারিত্ব নেই, বিয়ের আগে আমার শরীর কেউ খারাপ করে দিয়েছে, তাহলে হয়তো আমার বর বিয়ের প্রথম রাতে আমাকে ডিভোর্স দিয়ে দেবে এবং নিজের জীবন থেকে আমাকে বের করে ফেলে দেবে। এইসব দুশ্চিন্তা করে আমার সারা রাত কেটে যায়। পরের দিন সকাল থেকে বিয়ের নিয়মবিধি শুরু হয়ে যায়, কিন্তু আমার কিছুতেই মন ছিল না। আমার তো কিছুই ভালো লাগছিল না। আমার চোখ দিয়ে অনবরত জল ঝরছিল। বাড়ির সবাই ভাবছিল আমি এই বাড়ি ছেড়ে আজ বিদায় হয়ে চলে যাব শ্বশুরবাড়ি, তাই হয়তো আমার চোখ দিয়ে জল পড়ছে, কিন্তু আমার মনের কষ্ট কেউ বুঝতে পারেনি। এদিকে শুভকে দেখে আমার এত রাগ হচ্ছিল, মনে হচ্ছিল যেন আমি তাকে প্রাণে মেরে ফেলব। সবাই যখন আমাকে নিয়ে বিয়ের নিয়মবিধি করছিল তখন মনে হচ্ছিল আমি একটা রোবট এবং আমাকে যে যেটা বলছে আমি সেটাই করছি। আমার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিল। আমার কান্নাকাটি দেখে বাড়ির সবাই আমাকে এটা বলে সান্ত্বনা দিচ্ছিল যে প্রত্যেকটা মেয়েকে বাবার বাড়ি থেকে বিদায় হয়ে শ্বশুরবাড়ি চলে যেতে হয়। তারপর বিয়ে হয়ে চলে এলাম শ্বশুরবাড়িতে। আমার বর তো খুবই খুশি ছিল। তার মুখে অনেক হাসি ছিল। সে তো এটাও জানতো না যে তার বউয়ের সঙ্গে কি হয়েছে। সে যদি জানতে পারে তাহলে তার এই মুখের হাসি শেষ হয়ে যাবে। শ্বশুরবাড়ি আসার পরে আমার জ্যাঠানি ঘরের মধ্যে নিয়ে গেল। আমার তো এটা ভেবে খুব ভয় করছিল আমার বর যখন আমার সঙ্গে সম্পর্ক করবে এবং যখন সব কিছু জানতে পারবে তখন আমার সঙ্গে কি করবে। এটা ভেবে চিন্তায় আমার মাথা থেকে ঘাম ঝরে যাচ্ছিল। তারপর বর রুমের ভিতর চলে আসে। রুমের ভিতরে আসার পরে বর আমার সৌন্দর্যের অনেক তারিফ করলো। আমার সঙ্গে তার পছন্দ অপছন্দের কথাগুলো বলতে শুরু করলো। কিছুক্ষণ গল্প করার পরে সে যখন নিজের অধিকার আমার কাছে চাইলো এবং যখন আমার সঙ্গে সম্পর্ক করার জন্য আমার কোমর থেকে কাপড়টা সরিয়ে দিল, তারপর আমার কোমরে পুড়ে যাওয়ার অংশটা দেখে সেটাই হলো যেটার আমি ভয় করছিলাম। আমার কোমরে পুড়ে যাওয়ার অংশটা দেখে বরের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। আমি যেটা ভয় করছিলাম সেটাই হলো। ছোট থেকে শুভকে ভাইয়ের মতো মনে করেছিলাম। তারপরেও সে আমার জীবনটাকে শেষ করে দিয়েছিল। আমাকে বেঁচে থাকার মতো অবস্থায় রাখেনি। শুভর বাবা মা যখন মারা গেছিল তারপরে আমার বাবা তাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছিল এবং তাকে নিজের ছেলের মতো করে মানুষ করেছিল, কারণ শুভর বাবা আমার বাবার খুব ভালো বন্ধু ছিল। আসলে শুভর মা তো ছোটতেই মারা গেছিল। তারপর শুভর বাবাও যখন মারা যায় তারপরে শুভর দায়িত্ব আমার বাবা নিজের ঘাড়ে নিয়েছিল। শুভকে বাড়িতে নিয়ে আসার পরে বাবা আমার মাকে বলেছিল, আজ থেকে তোমার 4টে ছেলে মেয়ে। আমার মাও শুভকে খুবই ভালোবাসতো। ছোট থেকে আমরা একসঙ্গে বড় হয়েছি। খেলাধুলো খাওয়া দাওয়া আমরা একসঙ্গেই করতাম। তারপর বড় হওয়ার পরে সে যখন পড়াশোনা কমপ্লিট করে একটা ভালো জায়গায় চাকরি পায় তখন সে নিজের কাজে অনেক সিরিয়াস হয়ে পড়ে। আমার বাবা মা তাকে নিজের ছেলের মতো করে মানুষ করেছিল। শুভ যখন প্রথম মাইনে পেয়েছিল তখন সে ওই টাকাটা আমার মায়ের হাতে দিয়েছিল। মা তখন শুভকে বলেছিল, এই টাকায় শুধুমাত্র তোমার অধিকার আছে। তুমি অনেক কষ্ট করে পড়াশোনা করে আজ এই জায়গায় এসেছো, তাই টাকাটা শুধু তোমার। শুভ তখন মাকে বলল, আপনি আমাকে নিজের মায়ের মতো করে মানুষ করেছেন। আমি কি আমার ইনকাম করা টাকা নিজের মায়ের হাতে দিতে পারি না? মা শুভর কথা শুনে তাকে বুকে জড়িয়ে ধরেছিল এবং মা বলেছিল ওই টাকাগুলো শুভর বিয়ের জন্য জমিয়ে রাখবে। চাকরি পাওয়ার পরে শুভ খুব খুশি ছিল। সব কিছু ঠিকঠাক ছিল। তার চাকরি পাওয়ার 2 বছর পরে সে অনেক বেশি সিরিয়াস হয়েছিল। সে এত বেশি সিরিয়াস হয়েছিল যে আমাদের সঙ্গে খুব একটা কথা বলতো না। তারপরে যখন জানতে পারে আমার বিয়ে কেশবের সঙ্গে হচ্ছে তখন শুভ আমার বাবাকে বলেছিল আমার বিয়ে যাতে কেশবের সঙ্গে না দেয়। আমার বাবা শুভকে জিজ্ঞেস করেছিল যে কেন কেশবের সঙ্গে বিয়ে দেবে না। শুভ তখন বলেছিল কেশব নাকি ভালো ছেলে না এবং সে নাকি ভালো জায়গায় চাকরি করে না। বাবা তখন শুভকে বলেছিল কেশব ভালো জায়গাতেই তো চাকরি করে এবং সে ভালো টাকা ইনকাম করে। সে আমাদের রিঙ্কিকে খুব ভালো রাখবে। কেশবের ফ্যামিলি খুব ভালো। বাবা শুভর কোনো কথায় পাত্তা দেয়নি। আমি তো সেদিনের প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি না যে কেন শুভ আমার জীবনটাকে নষ্ট করেছিল। তারপর আমার বর আমার কোমরের পুড়ে যাওয়ার অংশটা দেখে অনেক জোরে জোরে কাঁদতে শুরু করলো। তারপর আমার মাথায় হাত বুলিয়ে আমাকে কিছু না বলে রুম থেকে বাইরে বেরিয়ে চলে গেল। আমি তো সেদিন কিছুই বুঝতে পারিনি যে আমার বর কোমরের পুড়ে যাওয়া অংশটা দেখে কেন কাঁদছিল। সেদিনের পর থেকে আমার বর আমার দিকে করুণ দৃষ্টিতে তাকাতো
এবং আমার মাথায় হাত বুলিয়ে আমাকে স্নেহ করত এবং সারা দিন পূজা পাঠ করতে ব্যস্ত থাকতো। এমনকি আমি যখন রাতের বেলা শুয়ে পড়তাম তখন সে লুকিয়ে লুকিয়ে পূজা ঘরে গিয়ে পূজা করত। শুধু তাই নয়, আমার কোমরের ওই পুড়ে যাওয়া অংশটা দেখার পরে সে শুধু কান্না করত এবং হাত জোড় করে ভগবানের কাছে ক্ষমা চাইতো। জানি না সে কেন এরকম করছিল। আমি তো ভেবেছিলাম আমার বর সব কিছু জানার পরে আমাকে ঘর থেকে ধাক্কা মেরে বের করে দিবে, কিন্তু আমার বর তো আমার দিকে মায়াভরা দৃষ্টিতে তাকাতো এবং আমার মাথায় হাত বুলাতো। আমি তো বুঝতে পারছিলাম না সে কিসের জন্য ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করছিল। বেশ কিছুদিন হয়ে গেছিল, আমি আর সহ্য করতে না পেরে বরকে জিজ্ঞেস করেছিলাম সে কেন এইভাবে সারা দিন কান্নাকাটি করে এবং ভগবানের কাছে সে কোন ভুলের ক্ষমা প্রার্থনা করছে। বর তখন আমাকে বলল, আমি অজান্তে অনেক বড় পাপ করেছি, ওটার জন্যই আমি ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করি। বরের মুখ থেকে ওই কথাটা শোনার পরে আমার সব সত্যি কথা জানার উৎসুকতা আরও বেশি বেড়ে যায়। সেদিন আমি বরকে বাধ্য করেছিলাম সব সত্যি কথা বলার জন্য। বর সব সত্যি কথা বলার আগে আমার হাত ধরে ক্ষমা চেয়েছিল এবং বলেছিল, আমি তোমাকে যেটা বলতে যাচ্ছি সেটা শুনে তোমার অনেক কষ্ট হবে, কিন্তু পারলে আমাকে ক্ষমা করে দেবে। আমি আবেগের বশে অনেক বড় পাপ কাজ করেছি, যেটা প্রায়শ্চিত্ত করার চেষ্টা করছি। ভগবানের কাছে প্রত্যেকদিন ক্ষমা চাইছি। জানি না ভগবান আমাকে ক্ষমা করবে কিনা। আসলে আমি শুভকে খুব ভালো করে চিনি। শুভ একসময় আমার বন্ধু ছিল, কিন্তু আমি এমন কিছু কাণ্ড করেছি যার জন্য আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে গেছে। আসলে শুভ যে অফিসে কাজ করতো আমিও সেখানেই কাজ করতাম। সে অফিসে নিধি বলে একটা মেয়ে ছিল। ওই মেয়েটা দেখতে অনেক সুন্দরী ছিল। নিধি খুব গরিব ঘরের মেয়ে ছিল এবং সে খুব হার্ডওয়ার্কিং মেয়ে ছিল। সে অফিসে সবার থেকে ভালো কাজ করত। সে তার কাজ নিয়ে খুবই সিরিয়াস ছিল। আমি তাকে পছন্দ করতাম। আসলে আমি সেই সময় মেয়েদের সঙ্গে ফ্লার্ট করতাম। তারপর একদিন আমি সুযোগ বুঝে নিধিকে বলেছিলাম যে আমি তাকে পছন্দ করি, কিন্তু নিধি আমাকে বলেছিল সে আমাকে পছন্দ করে না। সে যখন আমাকে রিজেক্ট করেছিল আমি তাকে অনেক বিরক্ত করেছিলাম। সেদিন আমি যখন তার সঙ্গে ফ্লার্ট করার চেষ্টা করছিলাম এবং তাকে নোংরা কমেন্ট করেছিলাম তখন নিধি রেগে আমার গালে একটা থাপ্পড় মেরেছিল। সেদিন থাপ্পড় খাওয়ার পরে আমার নিধির উপরে খুব রাগ হয়েছিল এবং সেদিন আমি ভেবে নিয়েছিলাম এই মেয়েটার অহংকার আমি শেষ করেই ছাড়বো। তারপর একদিন সুযোগ বুঝে অফিস থেকে যখন সবাই বাড়ি চলে গেছিল সেদিন নিধি অফিসে একা বসে কাজ করছিল। নিধি তার কাজে এত বেশি মগ্ন ছিল যে তার খেয়াল ছিল না কে অফিসে আছে এবং কে নেই। ওই সময় আমি সুযোগ বুঝে ওয়াচম্যানকে ঘুষ দিয়েছিলাম যাতে অফিসের ভিতরে কাউকে ঢুকতে না দেয়। তারপর সুযোগ বুঝে আমি নিধির সঙ্গে জোর জবরদস্তি সম্পর্ক করেছিলাম। তারপরে জানতে পেরেছিলাম নিধি নাকি সুইসাইড করেছে। সুইসাইড করার আগে সে শুভকে সব সত্যি কথা বলেছিল যে আমি তার সঙ্গে কি করেছি। আমি তার সঙ্গে জোর জবরদস্তি সম্পর্ক করেছি, তার জন্য সে সুইসাইড করেছে। নিধি শুভকে সব সত্যি কথা বলেছিল কারণ তারা একে অপরকে ভালোবাসতো। আমি এটা পরে জানতে পেরেছিলাম এবং তারা নাকি আগামী 1 মাসের মধ্যে বিয়ে করত। আমার জন্য শুভ অনেক কষ্ট পেয়েছে। আমার এত বড় ভুলের জন্য একটা মেয়ে নিজের জীবন দিতে বাধ্য হয়েছে। আমি অনেক বড় পাপ করেছি। বরের মুখ থেকে এসব শোনার পরে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তারপরে বর বলল, তোমার কোমরে যখন ওই লেখাটা দেখলাম তখন আমি বুঝতে পারলাম আমি জীবনে কত বড় ভুল করেছি, একটা মেয়ের জীবন নষ্ট করে। তোমার কোমরে লেখা আছে আমি শুভ। তোর বউয়ের সঙ্গে যদি ওই কাজটা করি তাহলে তোকে কেমন লাগবে। বরের কথা শোনার পরে আমি বুঝতে পারলাম যে সেদিন শুভ আমার সঙ্গে কোনো খারাপ কাজ করেনি, আর আমার ভালোর জন্যই সে আমার বাবাকে বলেছিল যাতে আমার বিয়ে কেশবের সঙ্গে না দেয়। এই জন্য শুভ আমার বিয়ের সময় অনেক বেশি চুপচাপ এবং সিরিয়াস থাকতো। এই কারণে সে কারো সঙ্গে কথাও বলতো না, কারণ সে জানতো কেশব একটা চরিত্রহীন ছেলে এবং কেশবের জন্যই শুভর প্রেমিকা নিধি আত্মহত্যা করেছিল। আমার বর যেটা করেছিল সেটা খুবই খারাপ করেছিল। সেদিন আমার বর আমাকে কথা দিয়েছিল সে জীবনে কোনো দিনও কোনো মেয়েকে খারাপ নজরে দেখবে না। সে আমাকে অনেক সুখে রাখবে, আমাকে কোনো দিন কোনো কষ্ট দিবে না। সেদিন আমার বর আমার কাছে ক্ষমা চেয়েছিল এবং বলেছিল, তুমি আমাকে একটা সুযোগ দাও। বরের কথা শুনে আমি তাকে ক্ষমা করে দিয়েছিলাম, কিন্তু আমার বর যা করেছিল সে কোনোদিনও শুভর মুখোমুখি হতে পারতো না। আমার বিয়ের পরে শুভ আমাদের বাড়ি ছেড়ে অন্য একটা বাড়িতে শিফট হয়েছিল, কারণ সে জানতো বিয়ের পরে আমি ও কেশব ওই বাড়িতে আসা যাওয়া করব এবং সে যতবার কেশবকে দেখবে ততবার তার পুরাতন কথা মনে পড়বে। তাই শুভ ওই বাড়ি ছেড়ে অন্য বাড়ি চলে গেছিল। শুভর জন্য এতদিন আমার মনে যে ভুল ভাবনা ও ভুল ধারণা ছিল সেই ভুল ভাবনা ও ধারণা দূর হয়েছে। আমি তো শুভকে ঘেন্না করতাম, কিন্তু শুভর কোনো দোষ ছিল না। আসলে সে অনেক কষ্ট পেয়েছে তার মনের মানুষটাকে হারিয়ে। আমি এখন আমার বরের সঙ্গে খুব ভালো আছি। আমার বর নিজের ভুল বুঝতে পেরে নিজেকে অনেক পরিবর্তন করেছে। আমার বর অনেকবার শুভর কাছে ক্ষমা চেয়েছে, কিন্তু জানি না শুভ আমার বরকে মন থেকে ক্ষমা করতে পেরেছে কিনা। কারণ মানুষ যখন ভুল করে তখন সে নিজের সীমা পার করে দেয়
এবং যখন নিজের ভুল বুঝতে পারে তখন অনেক দেরি হয়ে যায়। এই জন্যই বলে ভুল কাজ করার আগে 10বার ভাবা উচিত যে ওই ভুল কাজটা করার পরে কত মানুষের ক্ষতি হতে পারে, শুধু তাই নয় নিজেরও কত বড় ক্ষতি হবে সেটা ভেবে কাজ করা উচিত। আমি এখন কেশবের সঙ্গে অনেক ভালো আছি এবং সুখে আছি। বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।